সে আমার প্রেম, লেখিকা নুসরাত জাহানুর মেয়ে। পর্ব ৯। রাত প্রায় ২:৩০ ছুঁই ছুঁই। এতক্ষণ কারেন্ট ছিল না, তাও শাকিরা ভয় পায়নি। অন্ধকারেই ঘুমানোর চেষ্টা করেছে, প্রায় ঘুমিয়েই পড়েছিল। তখনই ঠাস করে শব্দ হয় বাস পড়ার। ভয়ে আতঙ্কে লাফিয়ে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টির মধ্যে সেই রাতের ভয়াবহ স্মৃতিগুলো। কানে ভাসে একটা মেয়ের গগন বিদায়ী চিৎকার। এখানে তার কান ভাসে, মনে হচ্ছে কে যেন বলছে, ছেড়ে দাও আমায়, বাঁচাও আমায়, বাঁচাও প্লিজ। আমার এত বড় ক্ষতি করো না, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার মেয়েটা মা ছাড়া মরে যাবে। শাকিরা কানে হাত দিয়ে কাঁপতে কাঁপতে থাকে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঘেমে একাকার হয়ে গেছে তার শরীর। শাকিরা এক নাগাড়ে বলে চলেছে, ছেড়ে দাও কে, ছেড়ে দাও প্লিজ, ওনার কষ্ট হচ্ছে, ছাড়ো না, ছেড়ে দাও, না 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 না, ছাড়ো ছাড়ো, কে তোমরা, মেরো না মেরো না। নিজের রুমে ঘুমিয়ে আছে আরহান। হঠাৎ জোরে বাস পড়ার শব্দে ঘুম ভেঙে গেল তার। ঘুম ঘুম চোখ মেলে তাকালো, কিছু একটা মনে পড়তেই ওহ নো নো শিট বলেই দৌড়ে চলে গেল ব্যালকনিতে। পাশের ব্যালকনি দিয়ে রুমে ঢুকতেই ভয়ে আঁতকে ওঠে সে। ঠিক যা ভেবেছিল তাই হচ্ছে। ১৩টা বছর ধরে প্রতিটা বাস পড়া, বৃষ্টির রাতগুলো আরহান নির্ঘুম কাটিয়েছে। ১৩ বছর আগে একটা ঘটনার কারণে শাকিরার বাজের শব্দে ফোবিয়ার সৃষ্টি হয়। সেই ৪ বছর বয়সী শাকিরাকে সেই দিন থেকে ১২ বছর বয়সী আরহান বুকে আগলে রেখে এই বৃষ্টির রাতগুলো সামলে এসেছে। বড়রা প্রথম দিকে জানলেও সময়ের সাথে সাথে তারাও ভুলে গেছে। তারা কয়েকটা ডাক্তার দেখানোর পর ক্লান্ত হয়ে থেমে গেল। বয়স বাড়লে শাকিরা যখন চিৎকার করে কান্না করা বাদ দিল, তখন সবাই ভেবে নিল শাকিরা সুস্থ হয়ে গেছে। অথচ আরহানই জানে এই সব প্রতিটা রাত সে মেয়েটাকে বুকের মাঝে আগলে রেখে সামলেছে। শাকিরা আরহানের বুকে মাথা গুঁজে কেঁদেছে, পাগলামি করেছে। সেসব আরহানের জন্য বিষের জ্বালার চেয়েও বেশি কষ্টকর। শাকিরা দুহাতে মাথা চেপে ধরে ভয়ে হালকা চেঁচিয়ে উঠল আরহান, আরহান ভাই, কোথায় তুমি, আমার কষ্ট হচ্ছে আরহান ভাই, আসছো না কেন আরহান। শাকিরা কথা শুনেই ছুটে যায় আরহান, দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় ছোট্ট বাবুই পাখিটাকে নিজের বুকের সাথে। শাকিরাও আরহানের বুকে মুখ গুজে টুকরে কেঁদে উঠে বলল, তুমি কোথায় ছিলে, আমি কতটা ভয় পাচ্ছিলাম জানো, এত দেরি করলে কেন, মেরে ফেলবো তোমাকে আমি। আরহান নিজের বুক থেকে শাকিরাকে উঠিয়ে কপালে গভীর চুম্বন করে বললেন, বাবুই পাখি রাগ করে না, দেখো পাখি আমি এসেছি, একটু ভয় পেও না, কিচ্ছু হবে না, এই যে আমি আসছি। শাকিরা আরহানের বাহু খামচে ধরে বলে, আরহান ভাই, মেয়েটা আমার কানের কাছে এভাবে কাঁদছে কেন, ওকে চুপ করতে বলো, আমি ওকে কিভাবে বাঁচাতাম আরহান ভাই, আমি তো বাচ্চা ছিলাম, আমার ভয় হচ্ছে, ওকে চুপ করতে বলো, বলো চুপ করতে বলো না। আরহানের বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হচ্ছে মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে। সে নিজে এত এত সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছে শাকিরাকে, তাও কোনো লাভ হয়নি। নিজেকে বড্ড অসহায় লাগছে। আরহান ব্যথিত কণ্ঠে বলে, বাবুই পাখি দেখো, বাইরে আর বাস পড়ছে না, বৃষ্টি হচ্ছে না, কেউ ডাকছে না তোমাকে, তুমি আমি ছাড়া আর কেউ নেই পাখি, আমাকে মেরে ফেলো আরহান, আমার আর সহ্য হচ্ছে না, মেরে ফেলো আরহা। শাকিরার মুখে মৃত্যুর কথা শুনে আরহান নিজেকে আর সামলাতে পারল না।
গোলাপ রাঙা ঠোঁট দুটো আকারে ধরলো নিজ রক্ষ অধরের মাঝে। সেই স্পর্শে কেঁপে উঠল সাকিরা, মস্তিষ্কের অনিয়ন্ত্রিত নার্ভসগুলো নিয়ন্ত্রণে এলো। সে বুঝে উঠতে পারল না এটা কি হচ্ছে তার সাথে, ঠিক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবে বুঝতে পারল না সে। স্তব্ধ হয়ে বসে রইল শুধু। কিছুটা সময় পর আরহান ছাড়লো সাকিরাকে। সাকিরার কপালে কপাল ঠেকিয়ে বলে, আর কখনো মৃত্যুর কথা বলবি না প্লিজ, আমার কষ্ট হয়, বিশ্বাস কর, বুকের ভিতর যন্ত্রণা হয়। তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করবি, আমার সাথে থাকবি, আমি তোকে ছাড়া একটা দিনও বাঁচতে চাই না সাকিরা। সাকিরার কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, কেমন একটা ভালো লাগার লজ্জা কাজ করছে তার মনে। সে অবাক কণ্ঠে বলে, এটা কি ছিল আরহান ভাই? আপনি আমাকে লিভ টু লিভ কিভাবে? আপনি আমার। আরহান আঙুল ছোঁয়ায় শাকিরার ঠোঁটে, তাতে বন্ধ হলো মেয়েটার একমাত্র অস্ত্র। ভরকে যাওয়া চোখে তাকাতেই আরহান বলে, ওষুধ দিয়েছি পাখি, তোর তো রোগ হয়েছে প্রেম রোগ, তার প্রথম ডোজটা আজ দিলাম, বিয়ের পর রোজ দিব। আরহানের কথার মানে ধরতে পেরে অদ্ভুত অনুভূতি হলো শাকিরার। অচেনা অজানা এই অনুভূতির কারণ সে বুঝলও না, খুঁজলও না। শুধু ঠোঁট বাঁকিয়ে লাজুক হাসলো সে, মুখ লুকালো লজ্জাদাতার বুকেই। আরহানও হেসে উঠল, দুহাতে বুকের সাথে বিছানায় গা এলিয়ে দিল দুজনেই। একে অপরের নিঃশ্বাস গুনতে গুনতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল দুজন। কারেন্ট এসেছে একটু আগেই। আমি শুয়ে আছি আরহানের বুকে, উনি এক হাতে আমার মাথায় বিলি কাটছেন, আমাকে ঘুম পাড়ানোর বৃথা চেষ্টা করছে আর কি। আমি মৃদু স্বরে বললাম, আব্রাহাম। বলো। একটা কথা বলি, রাগ করবেন না, প্রমিস করুন। যা শুনলে রাগ করবো না তা বলতে হবে কেন? শুনুন না, আমি না আর কিছুদিন থাকতে চাইছিলাম এখানে, আপনারা ফিরে যান, আমি না হয় পরে। আব্রাহাম ঠাস করে নিজের বুক থেকে নামিয়ে দিলেন আমায়, ঠোঁটে ঠোঁট চেপে চুমু খেয়ে বললেন, বউ ছাড়া আর এক রাতও থাকতে পারবো না আমি, তাই তুমি কালকেই ফিরে যাচ্ছ আমার সাথে। আমি গাল ফুলিয়ে বললাম, এমন করছেন যেন বউ ছাড়া কখনো থাকেননি, 1.5 বছর তো ঠিকই ছিলেন, আর কয়দিন থাকলে কি হবে? আব্রাহাম আমার নাকের ডগায় কামড় বসিয়ে দিলেন। আমি ব্যথায় কাকিয়ে উঠে ধাক্কা দিলাম তার বক্ষে, সরাতে পারলাম না একটুও। আব্রাহাম কামড় দেওয়ার জায়গায় ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, কে বলেছে তোমাকে ছাড়া থেকেছি আমি? প্রতি রাতেই আসতাম, হাই ডোজের ওষুধ খাওয়ায়, তুমি বুঝতেও পারতে না। তুমি জানো, এই 23টা বছর আমার জীবনের সবচেয়ে খারাপ একটা অধ্যায়। কাছের দুটো মানুষকে হারিয়ে পাগল প্রায় অবস্থা ছিল আমার। তোমাকে পেয়ে এখন আমার কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বললাম, দুজন মানে? আরেকটা কে, কোন মেয়ে? আব্রাহাম জোরে হেসে বলল, তুমি ছাড়া আমার লাইফে আর কোনো মেয়ে নেই, পাগলি বউ আমার, ওটা আমার ভাই, বেস্ট ফ্রেন্ড, হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার যখন ওকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই কোথায় যেন হারিয়ে গেল। অনেক খুঁজেছি পাইনি, জলজ্যান্ত ছেলেটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। অদ্রি বুঝতে পারলো আব্রাহামের মুড খারাপ হয়ে যাচ্ছে, তাই সে আব্রাহামের গলা জড়িয়ে ধরে চুমু খেলো আব্রাহামের গালে। আহ্লাদি কণ্ঠে বলল, ভালোবাসি আব্রাহাম, অনেক ভালোবাসি আপনাকে, আমি আমার বাকিটা জীবন আপনার সাথে কাটাতে চাই। আব্রাহাম ঠোঁট চেপে ধরে অদ্রির গলায় ফিসফিসিয়ে বলল, আমিও ভালোবাসি জান, যত বেশি ভালোবাসি তোমায় ততই নতুন লাগে, প্রতি প্রহরে তোমার নামে
নতুন করে অনুভূতি জাগে হাজারো। আমার প্রেমটা একটা গভীর সমুদ্রের মতন, যেই সমুদ্রের কোনো কিনারা নেই। আবেশে চোখ বুজে এলো আমার, রাজ্যের ঘুম নামলো চোখের পাতায়। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। অদ্রির কোনো সাড়া শব্দ না পেয়ে আব্রাহাম গলা থেকে মুখ তুলে তাকালো। অদ্রিকে ঘুমিয়ে পড়তে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। হুশ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা কিন্তু অন্যায় বউ। আমার বুকে আরমান জাগিয়ে এভাবে ঘুমোচ্ছ বউজান। সুস্থ হও শুধু। ১৩ বছরের প্রতিটা ছটফট করা রাতের শোধ তুলবো এবার আমি। কথা দিচ্ছি একটুও ছাড় পাবে না তুমি। জ্ঞান ফিরতেই পিটশিট করে তাকায় পৃথা। তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকাতেই দেখে তার সমবয়সী অনেকগুলো মেয়ে ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে পড়ে আছে। কেউ কেউ গুনগুনিয়ে কাঁদছে, কেউ কেউ গভীর ঘুমে আচ্ছন্ন। একটা গোডাউনের দিকে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, তাই নিজের গলার দিকে তাকিয়ে বলল, আমি সুস্থ আছি। তখনই রুমে প্রবেশ করে কেউ একজন। সে এসে গুনতেই শুরু করে সব মেয়েকে। তারপর ফোন কানে নিয়ে বলে, বস নিশ্চিন্তে থাকুন, আপনি কালকে আসুন। ১০০টা মেয়ে রেডি আছে। ২ দিন পরেই সব পাখিগুলোকে বিদেশে উড়িয়ে দেব। অপর পাশে হেসে ওঠে কেউ একজন, তুই যদি আমার জানটাও চাইতি আমি হাসি মুখে দিয়ে দিতাম। একটা মেয়ে কেন, ওর মতো হাজারটা মেয়েকে আমি তোর জন্য বিনা দ্বিধায় ছেড়ে দিতাম। কিন্তু তুই তো আমার বিশ্বাসটাই রাখতে পারলি না। তবে কেন তোর জন্য আমি নিজেকে কষ্ট দিব? তুই নিজেই একদিন বলেছিলি বন্ধুত্বে সব কিছুর ক্ষমা হয়, বিশ্বাসঘাতকতার কোনো ছাড় নেই। তাও কেন তোকে ছেড়ে দিব আমি? এবার তো ছিনিয়ে নেওয়ার পালা। চোখে আকাশ সম ঘৃণা নিয়ে বিড়বিড় করে কথাগুলো বলে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে নিতে চাইলো রুদ্র, কিন্তু পারল না। চোখে ভাসলো একটা মুখ, কানে বাজলো কিছু কথা। ভাই তুই কখনো এইসব মদ সিগারেট ছুবি না। আমি তোর নাতিপুতির সাথে আমার নাতিপুতির বিয়ে দিব, তাই তোকে অনেক দিন বাঁচতে হবে। সো এসব ছাইপাস খাবি না কখনো, প্রমিস কর। ভাবনার মাঝেই রুদ্র মুখে হাসি ফুটল। পরক্ষণেই মুছে গেল সেই হাসির রেশ। ক্রোধ উপচে পড়ল তার চোখে মুখে। কথিত কণ্ঠে আওড়ালো কিছু বাক্য, যে মেয়ের কারণে তুই আমাকে এভাবে ঠকালি, সেই মেয়েকে তুই কখনোই পাবি না, আমি পেতেই দেব না। বাসের ভেতর একে একে বসছে সবাই, আমি বসেছি জানালার ছিটে। নিতু ধূপধাপ শব্দ করে উঠে ঠাস করে বসে পড়লো আমার পাশে। আমি ভরকে গিয়ে তাকালাম ওর দিকে। আব্রাহাম বলছেন উনি আমার সাথেই বসবেন। ভালোই হয়েছে, আমাকে জোর করে এনেছেন, এখন সারা রাস্তা আলাদা থাকবেন। হ্যাঁ। নিতুকে এখানে বসতে দেখে চোখ বড় বড় হয়ে গেল নীলের। বা এখনোই এত রেগে? নীল সিট থেকে উঠেছে এমন সময় বাসে উঠল আব্রাহাম। নিতুকে অদ্রির পাশে দেখতেই ভ্রু কুঁচকে যায় তার। পকেটে হাত খুঁজে গিয়ে যেতে যেতে বলে, মাই ডিয়ার শালিকা, আপনি আমার বউয়ের পাশে বসেছেন কেন? আব্রাহামের কথায় নিতু ইয়া বড় একটা হাসি দিয়ে বলল, মাই ডিয়ার দুলাভাই, একদিন বউ ছাড়া থাকলে কিছু হবে না। আমি আমার বান্ধবীকে ছাড়ছি না, আপনি সাইডে গিয়ে বসুন, সিটের তো অভাব নেই। নিতুর কথা শুনে আব্রাহামের মুখের এমন অবস্থা হলো যেন কোনো ছোট বাচ্চার থেকে কেউ চকলেট কেড়ে নিয়েছে। আব্রাহাম ফোঁস একটা নিঃশ্বাস ফেলে চোখ কপালে উঠিয়ে বলে, কে বলেছে কিছু হবে না? বউ ছাড়া
একদিনও তো অনেক বড় ব্যাপার। আমি তো এক সেকেন্ডও থাকতে পারছি না। এই দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি অক্সিজেন খুঁজে পাচ্ছি না। আমার বউ আমার অক্সিজেন। ওনার কথা শুনে বাস ভর্তি মানুষ হেসে ফেললো। আমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। এত বেহায়া কেন এই লোক? নিতু নাকের ডগা থেকে চশমাটা উপরে উঠিয়ে দিয়ে বলল, এত কষ্ট হলে অক্সিজেন মাস্ক পরে থাকুন। আপনার বউ আপনি পাচ্ছেন না, দুঃখিত। আব্রাহাম এবার রাগী দৃষ্টিতে তাকালো নীলের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, নীল, তোকে পিটিয়ে লাল বানিয়ে দেব। তোর বউকে সরা এখান থেকে। তুই বউ ছাড়া থাকতে পারলেও আমি পারবো না, নিয়ে যা। ওনার কথায় আমি দুহাতে মুখ ঢেকে ফেললাম। হায় হায়, এই লোক নাকি কলেজের টিচার! একটুও লাজ লজ্জা নেই, সি সি। অপরদিকে নীল দৌড়ে এসে বলল, ভাই বিশ্বাস করো, আমিও বউ ছাড়া থাকতে চাই না। দয়া করে বিয়েটা করিয়ে দাও। সত্যি বলছি, বউকে তোমাদের আশেপাশেও ঘেঁষতে দিব না। ওর কথায় নিতু ভেঙচি কেটে বলল, আপনাকে কে বিয়ে করবে? আমার এত টাকা পড়েনি। সরুন, নিজের রাস্তা মাপুন। হাওয়া আসতে দিন গরম লাগছে আমার। আব্রাহাম এবার নিজের পকেটে থেকে ক্রেডিট কার্ড বের করে বাঁকা হাসলো। নীলের দিকে তাকিয়ে বলল, এখনই নিতুকে নিয়ে যা। তাহলে 2 দিনের জন্য। এটা তোর, যা খুশি করবি। নীলের চোখ জোড়া চকচক করে উঠল, যেন সে লটারি পেয়েছে। অবশ্য আব্রাহামের ক্রেডিট কার্ড কোনো লটারির থেকে কম না। নীল শার্টের হাতা ফোন করতে করতে এগিয়ে এসে নিতুর সামনে দাঁড়ায়। নিতু মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। নিতু নীলের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, জান, তুমি কি ভরা বাছে আমার কোলে উঠতে চাইছো? তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই। তুমি চাইলেই আমি কোলে নিতে পারি। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, নেব। নিতু কিছু বলল না, উঠে গিয়ে দাঁড়ালো অর্ণবের সিটের সামনে। তা দেখে অর্ণব ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, বইন, সবে আমার একটা প্রেম হয়েছে, বিয়েটাও হয়নি, এখনই কাবাবে হাড্ডি হয়ে কোনো প্রেমিকের অভিশাপ হতে চাই না। আমি এক সিটে বসবো, পাশের সিটে আমার ব্যাগ বসবে। তাই তুই তোর নিজ জায়গায় যা। নিতুর আগে ধুম করে একটা কিল বসিয়ে দিল অর্ণবের কাঁধে। অর্ণব চেঁচিয়ে উঠে বলল, নীল, এটাকে নিবি এখান থেকে। তোর জন্য মার খেতে হচ্ছে আমাকে। নীল দাঁত কেলিয়ে হেসে বলল, প্র্যাকটিস করে নে, কয়েকদিন পর থেকে এমন মার রোজ খাবি। অর্ণব অসহায় চোখে তাকিয়ে ভাবল, আসলেই তো। নিতুর আগে দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল ঠোঁট উঁচিয়ে চুমুর ভঙ্গিমা করলো। তাতে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে বসলো জানালার ছিটে। নীল মাথা চুলকে নিতুর পাশে গা ঘেঁষে বসলো। কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, আই মিস ইউ জান। সরি সোনা, একটু কথা বলো, তোমার প্রেমের অভাবে শুকিয়ে যাচ্ছে। নিতু তাও কিছু বলল না, চোখ বন্ধ করে অনুভূতি দমনে ব্যস্ত সে। আব্রাহাম আমার পাশে বসতেই আমি চোখ ছোট ছোট করে বললাম, এসব কি হচ্ছিল এতক্ষণ? উনিও আমার মতো চোখ ছোট ছোট করে বলল, কেন, তুমি দেখতে পাওনি গাজীপুরে গিয়ে ভালো একটা চোখের ডাক্তার দেখাবো ওকে? আপনি না কলেজের টিচার, এমন করলে লোকে স্যার বাদ দিয়ে বউ পাগল ডাকা শুরু করবে। তো কি হয়েছে, টিচারদের কি বউ থাকে না? তাদের কি বউ পাগল হতে নেই? দুনিয়া উল্টে যাক, আমি সারা জীবন বউ পাগল হয়েই থাকতে চাই। কথাটা বলেই
আব্রাহাম চুমু খেলেন আমার গালে। আমি চোখ বড় বড় করে আশেপাশে তাকালাম। ভাগ্যিস কেউ দেখেনি। চোখ কটমট করে ওনার দিকে তাকিয়ে বললাম, দূরে থাকুন অসভ্য পুরুষ। উনি হাত বাড়িয়ে আমার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, চোখ বেরিয়ে আসবে তো যান, চুপচাপ কাঁধে মাথা রেখে ঘুমাও, নয়তো শরীর খারাপ করতে পারে। আমি ওনার কথায় মুচকি হেসে ওনার হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। এমন একটা মানুষ পেলে দুনিয়া ভুলতেও রাজি আছি আমি। বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এলেন মিস্টার আমজাদ চৌধুরী। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। ওনার অফ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তার আশেপাশে বডিগার্ড রয়েছে মোট 10টি। বডিগার্ড ছাড়া তিনি এক পাও মাটিতে ফেলেন না। তিনি কখনো কোথায় থাকেন সেই খবর সাংবাদিকরাও জানে না। তার নামে বিভিন্ন স্থানে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম রয়েছে। দুনিয়ার সামনে সে একজন সৎ ব্যক্তিত্ববান বিজনেসম্যান, তবে তার মুখোশের আড়ালে কি আছে কেউই জানে না। তিনি পকেট থেকে ফোন বের করে কল দিয়ে বলল, আই অ্যাম ইন বাংলাদেশ, খুব জলদি দেখা হচ্ছে অভিমন্যু। বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে। আমি নিজের রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই আব্রাহাম ঢুকলেন আমার রুমে। ওনার হাতে এখনো ওনার লাগেজটা। মাথার চুলে পানি দেখে বুঝলাম উনি শাওয়ার নিয়েছেন। উনি আমার দিকে একবার তাকিয়ে আমার আলমারির কাছে গেলেন। তা দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। আলমারিটা খুলতেই আমার মান সম্মান সব হাওয়ায় মিশে যেতে সময় লাগবে না। আমি চেঁচিয়ে উঠে বললাম, এই খুলবেন না। উনি শুনলেন না আমার কথা। ঠাস করে আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আব্রাহামের। চারিদিকে শুধু শাহরুখ খান আর শাহরুখ খান। পুরো আলমারিতে শাহরুখ খানের ছবি আটকানো, একপাশে কাপড় ঝুলিয়ে রাখা। হঠাৎ একটা ছবির দিকে চোখ পড়তেই জল শক্ত হলো আব্রাহামের। ছবিটা মূলত শাহরুখের একটা শার্টলেস হটপিক, তাতে আবার কলম দিয়ে লেখা মাই হটি নটি যান। আব্রাহাম হাত বাড়িয়ে ছবিটা নিল, তারপর আগে কটমট করে তাকালো অদ্রির দিকে। ওনাকে এভাবে তাকাতে দেখে বুক কুঁচকে এলো আমার। আমি শাহরুখ খানের বিরাট বড় অন্ধভক্ত, তাতে ওনার রাগের কি সম্পর্ক আমার ভাবনার মাঝেই উনি দু হাতে মুচড়ে ধরলেন ছবিটা। কট করে একটা শব্দ হলো তাতে। আমি আঁতকে উঠলাম প্রায়। চিৎকার করেই বললাম, না না না, আব্রাহাম, এটা ভাঙবেন না প্লিজ। কিন্তু ততক্ষণে ফ্রেমটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার চোখ ভরে উঠলো তা দেখে। অত্রির এমন চোখ ভরা পানি দেখে আব্রাহামের মাথায় ধপধপ করে আগুন জ্বলে উঠলো। সেখানে সে অত্রির ভাবনাতেও কোনো পুরুষকে সহ্য করতে পারে না। সেখানে এই মেয়ে কিনা নিজের রুমে অন্য পুরুষের ছবি দিয়ে ভরিয়ে ফেলেছে। সাংঘাতিক ব্যাপার স্যাপার। আব্রাহাম রেগে ধপ ধপ পা ফেলে এগিয়ে গেল দরজার দিকে। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। সেই শব্দে কেঁপে উঠল বেচারি আমার নিষ্পাপ মনটা। আব্রাহাম আমার দিকে এগিয়ে আসতে আসতে শার্টের বোতাম খুলে ছুঁড়ে মারলেন আমার মুখে। আমি মুখ থেকে শার্টটা সরিয়ে ওনার দিকে তাকাতেই মুখটা অটোমেটিকলি হা হয়ে গেল আমার। ওনার সিক্স প্যাক বডি, ফোলা ফোলা দুই হাতের পেশি, ফর্সা বুকে ছোট ছোট লোম দেখে গলা শুকিয়ে কাঠ হলো আমার। একদম হলিউডের হিরোদের মতো বডি বানিয়েছেন। অত্রিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো আব্রাহাম।
পরক্ষণেই অত্রির গাল চেপে ধরল, রাগী কণ্ঠে বলল, আমার বইয়ের আলমারিতে অন্য পুরুষের ছবি? বাহ, চমৎকার। আমার ঠিক কি করছে জানো? তোমার মনটাকে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে। সেখানে অন্য কারো বিন্দুমাত্র স্থান আমি সহ্য করতে পারবো না জান, একটুও না। ব্যথায় চোখ বুজে এলো আমার। দুহাতে ওনার বুকে ধাক্কা দিয়ে বললাম, আব্রাহাম, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন। আব্রাহাম সাথে সাথে ছেড়ে দিল আমাকে। আমি চোখ পিট পিট করে ওনার দিকে তাকাতেই উনি আমার অধরে অধর ডুবিয়ে দিলেন। প্রচণ্ড অবাক হলাম আমি। একটু আগে ওনার রেগেছিল লোকটা। ঠোঁটের স্পর্শ গভীর হতেই চোখ বুজে এলো আমার। দুহাতে আঁকড়ে ধরলাম ওনার পিঠ। আমার কিছু ভাবার সময়টাও পেলাম না। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে থরথর করে কাঁপছি এখনো। যবে থেকে জানতে পেরেছি উনি আমার হাজবেন্ড, তারপর থেকে আরো বেশি লজ্জা লজ্জা লাগে। কেন লাগে নিজেও জানি না আমি। অদ্রিকে এভাবে কাঁপতে দেখে আব্রাহাম শুয়ে পড়ল বিছানায়। হাত টান দিয়ে অদ্রিকে ফেলল নিজের বুকের ওপর। দুহাতে কোমর জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলল, এখন তাকাচ্ছ না কেন? দেখো তো আমি হট কিনা। আমেরিকার কত মেয়ে আমার জন্য পাগল ছিল জানো, তবে আমি তো জানতাম বাংলাদেশে আমার জন্য ছোট একটা বউ ঠিক করা আছে। তাই কাউকে কখনো পাত্তা দেইনি। ওনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। বললাম, আব্রাহাম, তাহলে কি আমাদের বিয়ে ছোট থেকেই ঠিক করা ছিল? উনি আমার গালে ঠোঁট ছুঁয়ে বললেন, হুম, তোমার জন্মের পরপরই তোমার বাবা আর আমার বাবা ঠিক করে রেখেছিল। তার মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। উনি এবার শব্দ করে হেসে উঠলে বলল, না ম্যাডাম, লাভ ম্যারেজ। উনি আমার নাকে নাক ঘষে বললেন, হুম, একদমই না। আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, মানে কী সব বলছেন? উনি ঠোঁট কামড়ে হেসে বললেন, আমাদের ধরে বেঁধে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ওনার কথায় মন খারাপ হলো আমার। আমি মুখ ছোট করে প্রশ্ন করলাম, আপনার কি আমাকে পছন্দ ছিল না আব্রাহাম? উনি শান্ত চোখে তাকালেন আমার অশ্রুসিক্ত চোখের দিকে। আলতোভাবে অধরে অধর ছুঁয়ে বললেন, আমি তো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছিলাম। আমার বিয়েটা অনেক অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছিল। আমি আবদারের সুরে বললাম, বলুন না কিভাবে হয়েছিল। উনি আমাকে নিজের বুকের উপর শুয়ে দিয়ে বললেন, ঘুমাও, এখন রাত হয়েছে। আমি গাল ফুলিয়ে বললাম, সব সময় এমন করেন, একটু বললে কি হয়? আব্রাহাম ঠোঁট ছোঁয়ালো দৃঢ় চুলে, নিচু স্বরে বলল, ওটা সারপ্রাইজ জান। রাত 12:02। ফাঁকা বিছানায় শুয়ে আছে অত্রি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আব্রাহাম, হাতে তার জ্বলন্ত সিগারেট। একটা টান দিতেই কাশি উঠল তার। সিগারেটের গন্ধটাও তার সহ্য হয় না। সে কি আর সিগারেট খেতে পারে? কাশতে কাশতে চোখের কোণে পানি জমল তার। বুকের ভেতর চিনচিনে ব্যথা ভর করলো। সেই ব্যথা সহ্য করতে না পেরে জ্বলন্ত সিগারেটটাই হাতের মুঠোয় চেপে ধরল সে। সেই পোড়া হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো আব্রাহাম। ব্যথিত কণ্ঠে বলল, হাজার সুখের মাঝেও কিছু ব্যথা লুকিয়ে থাকে। নীরব ব্যথা, যে ব্যথার কোনো ওষুধ হয় না, কাউকে বলা যায় না। এতটা দূরত্ব কবে সৃষ্টি হলো বলো তো? সেই দিনও তো আমার শার্ট নিয়ে টানাটানি করতি। কিভাবে ভুলে গেলি, এতটা দূরে সরিয়ে দিলি? আমার তোকে খুব প্রয়োজন, খুব।
এই দিনটাই তোকে ছাড়া কাটাতে বড্ড কষ্ট হয় আমার। হ্যাপি বার্থডে ভাই আমার। রাত 1:36। বয়েজ হোস্টেল আর প্রতিটা রুমের লাইট অফ। চারদিন গ্রাস করেছে নীরবতা। এই আঁধারের মাঝে দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। সেই ঝিঝি পোকার ডাকের সাথে ছন্দ মিলিয়ে হেঁটে চলছে একটা পুরুষালী অবয়ব। আপাদমস্তক কালো, হুডি দিয়ে ঢাকা পুরুষটার অস্তিত্ব যেন আঁধারের মাঝে বিলীন হয়ে গেছে। বয়েজ হোস্টেলের গেটের সামনে এসে দাঁড়ালো সেই অবয়বটি। ঠিক সেই সময় দেয়াল টপকে হোস্টেল থেকে বেরিয়ে এলো আরহান। সামনে দাঁড়িয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলল, ব্রো, আমি এখনো বাচ্চা না যে তোমার আমাকে এভাবে সব সময় নিজের সাথে রাখতে হবে। 2 বছর ধরে তোমার সাথে এসবে আছি, তাও তুমি আমাকে একা ছাড়ো না। এখন তো গান চালানো শিখে ফেলেছি আমি, তাও এমন করো, আমার নিজেকে ছোট বাচ্চা মনে হয়। আব্রাহাম পকেট থেকে মাস্ক বের করে এগিয়ে দিয়ে বলে, এতই বড় হয়েছিস যে মাস্কটা পরতে ভুলে যাস। আমরা মাফিয়ার জগতে আছি, এখানে কে কার ঘাড়ে পা দিয়ে উপরে উঠতে পারবে সে আশায় ভূত পেতে থাকে। তাই নিজের পরিচয় গোপন করা খুব জরুরি। তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। চল, দেরি হচ্ছে। আরহান মাথা চুলকে হাসে, হাত বাড়িয়ে মাস্কটা পরতে পরতে বলে, ভাই, সেই কোন খান সাহেব এভাবে আমাদের সাহায্য কেন করছে বলতে পারো? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ঠোঁট এলিয়ে হেসে গাড়ির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে ওর পরা হুডিটার মতোই সেম আরেকটা হুডি বের করে এগিয়ে দেয় আরহানের দিকে। প্রতিটা কাজের পেছনেই একটা না একটা স্বার্থ লুকিয়ে থাকে। সেই ব্যক্তিত্ব হয়তো এর পেছনে বড় কোনো স্বার্থ লুকিয়ে আছে। আরহান হুডিটা গায়ে জড়িয়ে গাড়িতে গিয়ে বসে বলে, তবে যাই হোক, তার কাছে আমরা ঋণী। ওদিকে তো তার জন্যই ফিরে পেয়েছি। আব্রাহামের চোখের সামনে ভেসে উঠেছে 1.5 বছর আগের দৃশ্যটা। একটা ছেলে ওদ্রিকে কোলে নিয়ে এগিয়ে আসছে আব্রাহামের বাড়ির দিকে। ওদ্রির রক্তাক্ত শরীরটা দেখে আব্রাহামের আর কোনো দিকে খেয়াল ছিল না। সে দৌড়ে গিয়ে ওদ্রিকে নিজের বাক্যে মিশিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেলেটার দিকে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। নিচে পড়েছিল একটা সাদা কাগজ, তাতে লেখা ছিল, আমার জীবনের অতি মূল্যবান মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। যত্নে রেখে আগলে রেখো। আর কখনো ওর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরলে তুমি আর ওকে ফিরে পাবে না। আমাকে খোঁজার চেষ্টা করো না। সময় হলে আমি নিজেই ধরা দেব। খান সাহেব। আব্রাহাম আর খোঁজার চেষ্টা করেনি, কারণ যে হারিয়ে যায় তাকে পাতাল থেকে খুঁজে বের করা যায়, তবে যে নিচ থেকে হারিয়ে যায় তাকে খোঁজা বৃথা চেষ্টা ছাড়া কিছুই না। দুই ভাইয়ের কথার মাঝেই গাড়ি চলতে থাকে আপন গতিতে গন্তব্যের উদ্দেশ্যে। পৃথা একে একে সবগুলো মেয়ের হাতে পায়ের বাঁধন খুলতে থাকে। 100টা মেয়েকে নিয়ে পালানো তো আর 4টিখানি কথা না। সে জানে যে কোনো সময় এখানে হামলা হবে। সে নিজের চিন্তা করছে না, খান সাহেব তার কিছুই হতে দিবে না। মানুষটা যেভাবেই হোক তাকে বাঁচিয়ে নিবে। তার চিন্তা হচ্ছে এই মেয়েগুলোর জন্য। সে চায় না আর কোনো মায়ের বুক খালি হোক। প্রতিটা মেয়ের বাঁধন খোলার পর সবাই একে একে উঠে দাঁড়ালো। সবার মনেই ভয়, কখন কি যে হয়। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারবে তো? এমন সময় হঠাৎ শোরগোল শুরু হলো।
গুলি যেন ঝড়ের গতিতে ছুটছে। আব্রাহাম গাড়ি থেকে নেমে আরহানকে বলল, আমি এদিকটা সামলাচ্ছি, তুই পেছনের সাইড দিয়ে ভেতরে যা, মেয়েগুলোকে মুক্ত কর। কথাগুলো বলতে বলতেই আব্রাহাম এক এক করে গুলি ছুটছে। গুলি বর্ষণে মাটিতে লুটিয়ে পড়ছে বিরোধী দলীয় লোকগুলো, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এমন সময় আরহান খেয়াল করলো একটা গুলি ছুটে আসছে আব্রাহামের দিকে। সে ভয়ে চিৎকার করে বলল, ভাই সরো। আব্রাহাম সাথে সাথে বাঁদিকে সরে গেল কয়েক পা। গুলিটা এসে লাগলো গাড়ির কাচ বরাবর। আব্রাহাম রক্ত চোখে তাকালো সেই লোকটার দিকে। তাতে ভয়ে কেঁপে উঠল সেই লোকের আত্মা। এমন রক্তাক্ত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো যে কারোই বুক কাঁপবে। আব্রাহাম সেকেন্ডের মধ্যে শুট করলো। ঠাস করে একটা শব্দ হলো, লোকটা লুটিয়ে পড়লো মাটিতে। ততক্ষণে আব্রাহামের সকল গার্ড এসে হাজির। একে একে সব ক্রিমিনালগুলো লুটিয়ে পড়লো মাটিতে। আব্রাহাম নিশ্চিত হয়ে এগিয়ে গেল গোডাউনের ভেতর। গোডাউনে পা রাখার সাথে সাথেই শব্দ হলো একটা। মাটিতে লুটিয়ে পড়লো পৃথা। রক্তে রঞ্জিত হলো মেয়েটার সাদা কামিজ। তা দেখে দৌড়ে গেল আব্রাহাম। মেয়েটাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। পৃথার চোখ বুজে আসছে, কাঁধ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। স্ফুট স্বরে বলল, খান সাহেব আপনি কোথায়? আব্রাহাম শুনতে পেল না। খান সাহেব শব্দটা চেনা চেনা লাগলো তার। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই চোখ ভাসলো সেই সাদা চিরকুটটা। আব্রাহাম পৃথার দিকে তাকিয়ে বলল, চোখ খুলে রাখার চেষ্টা করুন মিস। আরহান জলদি গাড়ির দরজা খোল। আরহান ছুটে যায় গাড়ির দিকে। আব্রাহাম গাড়ির সামনে আসতেই জোরে একটা বাইক এসে থামে আব্রাহামের ঠিক সামনে। ঝড়ের গতিতে ছুটে আসে একটা ছেলে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না মাস্কের কারণে, তবে তার চোখে অশ্রু জল জল করছে। সে আব্রাহামের সামনে এসে দাঁড়ায়। আব্রাহাম ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক পরখ করে ছেলেটাকে। কিছু বলার আগেই ছেলেটা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় পৃথার গাল। পৃথা পিট পিট করে তাকায়। রক্তাক্ত হাতে বহু কষ্টে ছুঁয়ে দেয় ছেলেটার হাত। ছেলেটার যেন হুঁশ ফিরল তাতে। সে অস্থির কণ্ঠে বলে, পৃথু, এই পৃথা, কি হয়েছে তোমার? এত এত রক্ত কিসের? এই পৃথা জান আমার, কেন শুনলে না আমার কথা? কথাগুলো বলতে বলতেই চোখ গড়িয়ে অশ্রু ঝরল ছেলেটার। আব্রাহাম ভালোভাবে খেয়াল করতেই চমকে গেল। এতটা 1.5 বছরের আগের সেই ছেলেটা। আব্রাহাম ছেলেটাকে বলল, ওনার ব্লিডিং হচ্ছে, এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়াটা বেশি প্রয়োজন, নয়তো কিছুই একটা। আব্রাহাম কথাটা শেষ করার আগে গর্জে উঠল সেই ছেলেটি, কিছু হবে না, কিছু না, ওকে আমার কাছে দাও। আব্রাহাম এগিয়ে দিল পৃথাকে, বলল, আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ গাড়িতে উঠুন। আরহাম গাড়ির দরজাটা খুলে দিতেই ভিতরে পৃথাকে নিয়ে বসলো ছেলেটা। আব্রাহাম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আরহান ছুটে এসে বসলো ড্রাইভিং সিটের পাশের সিটে। পেছন থেকে ভেসে আসছে ছেলেটার আকুতি ভরা কণ্ঠস্বর, পৃথা প্লিজ প্লিজ চোখ খুলো, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না। পৃথা প্লিজ লুক অ্যাট মি, তোমার খান সাহেব ডাকছে তোমায়, থাকবে না তুমি? পৃথা, ভালোবাসি পৃথা, একবার তাকাও, দেখো আমি তোমাকে প্রথমবারের মতো ভালোবাসি বলেছি, তুমি না শুনতে চেয়েছিলে, আমি রোজ বলবো, সব সময় বলবো, তাও প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি তাকাবে না, শুনবে না? এই পৃথা।
আব্রাহাম মিরে যে দেখলো এক আতঙ্কিত প্রেমিকের প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়ে আকুতি মিনতি করা এক অসহায় রূপ। আব্রাহামের চোখে ভাসলো অদ্রির রক্তাক্ত শরীরটা। ভয়ে বুক কেঁপে উঠল তার। এমন দৃশ্য সে আর কখনোই দেখতে চায় না, এ জীবনে তো আর না। গোডাউন থেকে মেয়েটাকে নিয়ে গার্ডরা বেরিয়ে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কেউ একজন। সে রাগান্বিত কণ্ঠে বলল, ফারহান, তোমাকে আমি চুনোপুঁটি ভেবে ছেড়ে দিয়ে বড্ড ভুল করে ফেলেছি। 1.5 বছর আগেই তোমার নামটাও মুছে ফেলা উচিত ছিল, মাই বয়। তবে এবার আর একই ভুল আমি করব না। এর শাস্তি তুমি নিজের প্রাণ দিয়ে ভোগ করবে। নিতু ঘুমিয়েছে একটু আগেই। নীলের সাথে অভিমানে কথা না বলে তার নিজেরও শান্তি লাগছে না। এই পর্যন্ত প্রায় 30টা কল দিয়েছে নীল, নিতু একবারও ধরেনি। সে আগে অভিমানে অশ্রু ঝরিয়েছে শুধু। এক সময় কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে নিতু। এমন সময় ব্যালকনিতে ধপ করে একটা শব্দ হয়। সেই শব্দে ঘুম ভেঙে যায় নিতুর। আবারও ব্যালকনিতে শব্দ হওয়ায় সে ভয়ে ভয়ে পা বাড়ায় ব্যালকনির দিকে। ব্যালকনিতে একটা ছায়া দেখতে পেয়ে প্রায় চিৎকার করে উঠতে চায়, তখনই দু হাতে কেউ একজন চেপে ধরল নিতুর মুখ। সকাল 8টা বাজে। সানা কফির কাপ নিয়ে রৌদ্রের রুমে প্রবেশ করে। কালকেই তারা কৃষ্ণচূড়া গ্রাম থেকে আবার গাজীপুর ফিরেছে। বর্তমানে ওরা একটা হোটেলে উঠেছে। রৌদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সানা রৌদ্র পাশে গিয়ে দাঁড়ালো, কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে রুদ্র ভাই। রুদ্র মুচকি হেসে বলল, তোকে একটা কথা বলার ছিল। সানা হাসি মুখে বলল, কি কথা রুদ্র ভাই? রুদ্র ঘুরে তাকায় সানার দিকে, চোখে চোখ রেখে বলে, অদ্রি বেঁচে আছে। চমকে ওঠে সানা, কেঁপে ওঠে হাতে থাকা কফির মগ। চোখে অশ্রু জমে নিমিষেই। ভয়ে বুক কাঁপে তার। রুদ্রকে সে কি আবারও হারিয়ে ফেললো? সানা পরক্ষণেই ভাবে, আমি স্বার্থপরের মতো ভাবছি কেন? আমার রুদ্র ভাই অদ্রিকে পেলে খুব খুশি হবে ভীষণ। আমি তো তাই চাই। সানা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে, ও খুব ভালো তো। এবার বুঝি তোমার বিয়ের সানাই বাজবে। রুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শুধু, বলে না কিছু। সানা সেই দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না। হাতের কাপটা রেখে দেয় টেবিলে। তারপর বলে, রুদ্র ভাই, আমার একটা পেশেন্টকে কল করতে হবে, আমি বরং যাই। কথাটা বলেই একরকম পালিয়ে গেল সানা। সানার যাওয়ার পানে তাকিয়ে রইল রুদ্র। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আবারও আকাশের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে, তোর সাথে বড় অন্যায় হয়ে গেল রে সানা। এখনো সেই কিশোরী বয়সের আবেগটাকে ধরে রেখেছিস। আমি তো ঠিকই এগিয়ে গেলাম তোকে ফেলে। এতটা নিঃস্বার্থভাবে কিভাবে ভালোবাসতে পারলি সানা? কিভাবে পারলি এভাবে আগলে রাখতে এতগুলো বছরে? একটাবারও মুখ ফুটে আমাকে চাইলি না। তোকে আর কিভাবে কষ্ট দেই বলতো? আর যে সম্ভব না। সানা নিজের রুমে এসে দরজাটা আটকে দেয়। দৌড়ে ওয়াশরুমে চলে যায়, শাওয়ার সেরে বসে পড়ে মাটিতে। দুহাতে মুখ চেপে চিৎকার করে কেঁদে ওঠে। সে চিৎকার সাউন্ড প্রুফ রুমের দেয়ালে দেয়ালে বাড়ি খায়। এতক্ষণ কাঁদার পর দুহাতে মাথায় চুল খামচে ধরে বিড়বিড় করে বলে, মন, তুমি এত কেন কাঁদো? এই পৃথিবীতে এমনই হয়। এক আকাশ ভালোবাসলেও তাকে পাওয়া যায় না, ছোঁয়া যায় না, একবারও বুকিয়ে জড়িয়ে বলা যায় না ভালোবাসি, তোমায় ভালোবাসি ভালোবাসি। হসপিটাল থেকে বাড়িতে ফিরে আব্রাহাম
সকাল 8:30টার দিকে রুমে প্রবেশ করতেই দেখে অদ্রি বসে আছে বিছানার উপর। দেখে মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছে। আব্রাহাম কিছু বলার আগেই অদ্রি কিছু বলার আগেই অদ্রি চোখ তুলে তাকায়। সেই অশ্রুসিক্ত চোখের পানে তাকাতেই আব্রাহামের বুক কেঁপে ওঠে। সে কিছু বলার আগেই অদ্রি ছুটে এসে হামলে পড়ে আব্রাহামের বুকে। কান্নারত কণ্ঠে বলে, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আব্রাহাম। আপনি কোথায় ছিলেন? ঘুম থেকে উঠে আপনাকে পাইনি। আমার খুব টেনশন হচ্ছিল। আপনি ফোনে অদ্রির সাথে কথা বলতে বলতেই টিচার্স রুমে প্রবেশ করে আব্রাহাম। সামনে তাকিয়ে দেখলো একটা নীল কোট পরা একজন পুরুষ দাঁড়িয়ে আছে। আব্রাহামের বড্ড চেনা এই অবয়ব। মুহূর্তেই তার হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। এই মানুষটাকে সে হাজারো মানুষের ভিড়েও এক পলকেই চিনে ফেলতে পারবে। সেই একই রকমের চুলের কাটিং, শারীরিক গঠন, ড্রেসআপ সব সেম। তাও কি আব্রাহাম চিনবে না এই মানুষটাকে? অসম্ভব। উত্তেজনায় গলা শুকিয়ে আসলো আব্রাহামের। শুকনো ঢোক গিলে কোনো মতে বলল, আই উইল কল ইউ লেটার। সেই শব্দে ফিরে তাকালো সামনে থাকা মানুষটিও। মুহূর্তেই শরীরে মৃদু কম্পন অনুভব করলো আব্রাহাম। 1.5 বছর পর এত কাছের মানুষটাকে দেখলো সে। সব মিলিয়ে অভিযোগ হাওয়ায় মিলিয়ে গেল। চোখে চোখ পড়তেই আব্রাহামের মনে হলো রৌদ্র সেই আগের মতোই এখনই ছুটে আসবে, জড়িয়ে ধরে বলবে, তোকে অনেক মিস করছি ভাই। তুই জানিস না আমার তোকে ছাড়া একদমই চলে না। অথচ আব্রাহামের ভাবনার মতো কিছুই হলো না। রৌদ্র চোখে ভাসলো অজস্র ঘৃণা। তবে সে ঘৃণার আড়ালে লুকালো অভিমান স্পষ্ট দেখতে পেল আব্রাহাম। রৌদ্র আব্রাহামের দিকে তাকিয়ে থেকেই বেরিয়ে গেল দরজা দিয়ে। মৃদু ধাক্কা লাগলো দুজনের শরীর, তাতে 2 পা পিছিয়ে গেল আব্রাহাম। সে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল রৌদ্রের গমন পথের দিকে। রৌদ্র একবার ফিরেও তাকালো না আব্রাহামকে। এভাবে তাকিয়ে থাকতে এগিয়ে এলেন বাংলা বিভাগের শিক্ষিকা মিস এলিনা। বললেন, মিস্টার রুদ্র চৌধুরী, নতুন টিচার। শুনলাম আপনার মতোই লন্ডনে পড়াশোনা করেছেন। এভাবে তাকিয়ে আছেন, আপনি বুঝি চিনেন তাকে? মিস এলিনা কথায় ধ্যান ভাঙে আব্রাহাম। সে বিরক্ত ভঙ্গিতে তাকায় হাতে থাকা ফোনের দিকে। এই মহিলাটা অনেকটা গায়ে পড়া টাইপের। সেই প্রথম দিন থেকেই আব্রাহামের সঙ্গে ভাব জমানোর চেষ্টায় ব্যস্ত। এখনো আনম্যারিড সুন্দরী শিক্ষিকা বলেই হয়তো আব্রাহামকে মনে ধরেছে মিস এলিনার। আব্রাহাম সৌজন্যতার খাতিরেও কিছু বলল না, ফিরেও তাকালো না। এসব গায়ে পড়া মেয়ে মানুষে তার অ্যালার্জি আছে। ডেম কেয়ার ভাব নিয়ে সে চলে গেল নিজের কেবিনে। ঠিক 8 ঘন্টা পর তার ক্লাস আছে। মিস এলিনা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন আব্রাহামের যাওয়ার প্রাণে। আব্রাহামের এমন অ্যাটিটিউডের কারণেই তো তিনি 28 বছরের জীবনে দ্বিতীয়বার প্রেমে পড়েছেন। আব্রাহাম হঠাৎ কল কেটে দেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ে আমার। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারলাম না। সব সময় এমনটাই হয়। এই লোক কখনো আমার মতামত গ্রাহ্যই করে না। অসহ্য অসহ্য, সবকিছু অসহ্য। উফ। ওনার কেবিনের দিকে তাকিয়েই হাঁটছিলাম আমি। হঠাৎ কার সাথে যেন ধাক্কা লাগলো। মাথা তুলে তাকাতেই দেখি একটা লম্বা ফর্সা লোক
মেজাজ খারাপ ছিল এমনিতেই, তার উপর আবার এই উটকো ঝামেলাটা। উফ। রাগের বশে বাজখাই কণ্ঠে বললাম, চোখে দেখতে পান না অন্ধ লোক, মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। রুদ্র কিছু বলল না, শুধু শান্ত চোখে তাকালো। এই মুখটা দেখে কেন যেন তার সেই আগের মতো ফিলিংস হচ্ছে না। হৃৎপিণ্ড কেঁপে কেঁপে অনুভূতির জানান দিচ্ছে। না, হঠাৎ তার এমন পরিবর্তনের মানে না সে নিজেই ধরতে পারলো না, ধরার চেষ্টাও করলো না। হঠাৎ তার চোখে ভাসলো জানের ভাই, প্রাণের বন্ধুর মুখটা। সাথে সাথেই হিংসায় জ্বলে উঠল তার মন। মস্তিষ্ক বারবার সংকেত পাঠাচ্ছে এই মেয়েটার কারণেই আব্রাহাম তাকে ঠকিয়েছে। সে 1.5 বছর যাবৎ কষ্ট পেয়েছে। ভাবনার মাঝেই রুদ্রর শান্ত চোখ জোড়া আগ্নেয়গিরি উত্তপ্ত লাভার ন্যায় জ্বলে উঠল। লোকটাকে আর কিছু বলার আগেই ফোনটা বেজে ওঠে আমার। আব্রাহামের নাম্বারটা দেখেই অভিমানে মন ভরে উঠল আমার। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, এই মুহূর্তে আমার কেবিনে, তোমাকে দেখতে চাই, রাইট নাও, নো মোর এক্সকিউজ। কথা শেষে কিছু বলবো তার আগেই কল কাটার শব্দে ভেসে আসে। তাতেই আমার নিভে যাওয়া রাগটা আবারও ধপ করে জ্বলে ওঠে। রাগে ইচ্ছে করছে ওনার ছিলকি চুলগুলোকে টেনে ছিঁড়ে উড়িয়ে দিতে। আমি রাগে ধপ ধপ পা ফেলে এগিয়ে গেলাম ওনার কেবিনে। আজের একটা বিহিত করেই ছাড়বো আমি। রুদ্র এখনো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে অদ্রির যাওয়ার প্রাণে। তার ইচ্ছে করছে দুনিয়াটাই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। পরক্ষণেই কি ভেবে যেন সে ঠোঁট এলিয়ে হাসলো। সে হাসি বড্ড রহস্যময়। একটা ছোট্ট প্রতিশোধ না নিলে আমার হৃদয়ের দাউ দাউ করা জ্বলতে থাকা আগুন যেন নিভবে না। আব্রাহাম, মাই ব্রাদার, শুধু একটা সময়ের অপেক্ষা। হাতে জড়ালো ধাক্কায় দরজাটা খুলে কেবিনে প্রবেশ করলাম আমি। ঠাস করে আবারও দরজাটা লাগিয়ে দিয়ে ওনার দিকে আঙুল তাক করে দৃষ্টি করলাম। এই কি সমস্যা কি আপনার? সব সময় এত ভাব নিয়ে ঘোরেন কেন? নিজের বউয়ের সামনে এত কিসের ভাব আপনার? ভাবের ঠেলায় ভুলে যান নাকি কে আমি? আপনা রুদ্রকে হঠাৎ চোখের সামনে দেখে আব্রাহাম দুঃখের সাগরে ভাসছে। এমন সময় প্রিয় নারীর সান্নিধ্য তার হৃদয়ে প্রশান্তির ঝড় বইল। রাগে ফুলে ওঠা প্রিয়তমার মুখশ্রী দেখে সে আর নিজেকে আটকাতে চাইল না। কথাটা আর শেষ করতে পারলাম না, তার আগেই একটা শক্তপোক্ত হাত আমার কোমরে অনুভব করলাম। পরক্ষণেই ঠোঁটে আব্রাহামের উস্কো ঠোঁটের ছোঁয়ায় মাথায় জ্বলতে থাকা রাগের অগ্নিগিরিটা কেমন ধপ ধপ করে নিভে গেল। এই বজ্জাত রাগটাও আমার সাথে বেইমানি করে আমাকে ছড়ে চলে গেল। স্পর্শ গাঢ় হতেই অনুভূতিতে চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। কিছুক্ষণ পর আব্রাহাম অদ্রির কপালে কপাল রেখে চোখে মুখে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভুলতে পারা অসম্ভবের চেয়ে অসম্ভব। মিসেস শেখ। ওনার হঠাৎ এমন কাছে আসা, হঠাৎ এমন ভিন্ন সমর্থনটা বিভ্রান্তিতে ফেললো আমায়। টেনে হিসড়ে কণ্ঠনালী থেকে একটা শব্দ উচ্চারণ করতে অক্ষম আমি। কোনো মতে ওনার শার্টের কলার চেপে ধরে ব্যালেন্স রাখার চেষ্টা করছি। মনে হচ্ছে এখনই আমি সেন্সলেস হয়ে যাব। বহু কণ্ঠে পিট পিট চোখে তাকাতেই চোখ পড়ল ওনার। অন্যরকম ঘোরে আসক্ত
নেশাক্ত চোখে অদ্রিকে তাকাতে দেখেই আবার বেসামাল হলো। অদ্রির ঠোঁটে ঠোঁট মিলিয়ে আব্রাহাম দুহাতে এতটুকু শরীরটাকে বুকের সাথে আগলে নিয়ে পিছিয়ে গিয়ে চেয়ারে বসলো। এবার আব্রাহাম যেন আরো বেপরোয়া হয়ে উঠল। বিনা সংকোচনে হাত গলিয়ে দিল মেয়েলির কোমরে, পেটে পিঠের ভাঁজে ভাঁজে। ওনার এমন বেতাল স্পর্শে হুঁশ জ্ঞান হারিয়েছিলাম প্রায়। তখনই মাথায় খেলল, এটা আব্রাহামের কেবিন, যে কোনো সময় কেউ এসে পড়তে পারে। টিচার আর স্টুডেন্ট কে এমন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখলে অবশ্যই বাজে কমেন্ট করবে। আলতো হাতে হালকা ধাক্কা দিলাম ওনার কাঁধে, তাতেও কোনো প্রতিক্রিয়া তার মাঝে নেই। এবার আর না পেরে জোরে খামচি বসিয়ে দিলাম ওনার কাঁধে, তাতেও কোনো লাভ কিছুই হলো না। আমি ব্যর্থ হয়ে হাজারো দুশ্চিন্তা নিয়ে তার স্পর্শে সায় দিতে বাধ্য হলাম। মনের অনুভূতিগুলো সে যেখানে তার সঙ্গ চায় সেখানে কি অন্য চিন্তা স্থান পায়। কিছুক্ষণ পর আব্রাহাম ছাড়লেন আমায়। আমি পিট পিট করে তাকিয়ে আবারও ওনার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, এটা আপনার কেবিন। কেউ এসে টিচার্স স্টুডেন্টের মাঝে এসব দেখলে বাজে মন্তব্য করবে। এহেন কথায় রাগে চোয়াল শক্ত হলো আব্রাহামের। সে মুখ নামিয়ে কামড় বসালো অদ্রির নরম তুলতুলে গলার কাজে। হেসে হেসে বলল, ফাকিং কেয়ার অফ দিস সোসাইটি। কখনো যদি এসব লেম কারণে আমাকে দূরে সরিয়েছো, আই প্রমিস রুমে বন্দি করে রাখবো তোমাকে। গলায় এমন তিক্ত ব্যথায় চোখে পানি জমলো আমার। কণ্ঠে রাগ মিশিয়ে বললাম, হুটহাট এমন কামড়ে দেন কেন আপনি? ব্যথা লাগে না বুঝি আমার? ঠোঁট বাঁকিয়ে হাসলো আব্রাহাম। আবার অদ্রির ঠোঁটে ঠোঁট চেপে মৃদু চুম্বন এঁকে বলল, বিকজ আই লাভ ড্রাগ রোমান্স বেব। ওনার কথার মানে বোধগম্য হতেই ভয়ে চোখ বড় বড় হলো আমার। কি ডেঞ্জারাস কথাবার্তা! অদ্রির চোখে মুখে সেই পুরনো ভয়ের ছাপ আবারও দেখতে পেয়ে আব্রাহামের ঠোঁটের হাসি ছড়িয়ে পড়ে আরো। সে অদ্রির দিকে তাকিয়ে চোখ টিপে বলে, ভয় পেয়ে লাভ নেই জান, একটু ছাড় পাবে না তুমি। আমি ভয় লাভ দিয়ে নেমে পড়লাম ওনার কোল থেকে। কি বলে এই লোক, পাগল নাকি? এক দৌড়ে চলে গেলাম বাইরে। পেছন থেকে শুনতে পেলাম তিনি বলছেন, বিকালে রেডি থেকো, ঈদের শপিংয়ে যাব। ভরা ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে একাকী বসে খানিকটা দূরে থাকা পুকুরের টলমলে পানির দিকে দৃষ্টি নিবদ্ধ করে গত রাতের স্মৃতিচারণে ব্যস্ত নিতু। কালকে বারান্দায় পা রাখতেই হুট করে কেউ একজন তার মুখ চেপে ধরে দুই হাতে। নিতুর ভয়ে কলিজা গলায় এসে ঠেকলো যেন। পরক্ষণেই সেই চিরচেনা প্রিয় মানুষটার পুরুষালী পারফিউমের ঘ্রাণে ভয়েরা পালিয়ে গেল তার নিজ মুখের আনাচে কানাচে। গভীর উষ্ণ নিঃশ্বাসের আভাস পেয়ে কেঁপে উঠল নিতুর গুলুমুলু শরীরটা। নীল মুখ থেকে হাত সরিয়ে দুই হাতে আঁকড়ে ধরে নিতুর কম্পিত কায়া। নিতু চোখ তুলে তাকায়, চোখে চোখে মান অভিমানের খেলার মাঝেই নীল ঠোঁট ডুবিয়ে চুম্বন করে নিতুর কপালে। সেই গভীর স্পর্শে নিতুর নখ ডেবে যায় নীলের ঘাড়ে। সেই তীক্ষ্ণ ব্যথাকে পাত্তা না দিয়ে নীল আকুতি ভরা কণ্ঠে নাকে নাক ঘষে বলে, সরি বেবি, মাই লিটল কুইন, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। প্লিজ এবারের মতো মাফ করে দাও।
নিতু চোখ রাখে সেই অসহায় চোখ জোড়ায়, বা হাতের তর্জনীটা রাখে নীলের হৃৎপিণ্ড বরাবর। কণ্ঠে আকাশ, সমান অধিকার মিশিয়ে আবেগী কণ্ঠে আওড়ায়, আপনি শুধু আমার নীল, শুধুই আমার। কথা দিন, আপনার এই হৃদয়টা আজীবন শুধু আমার নাম জপবে, শুধু নীলের হয়েই নিতুর হয়েই থাকবে। বলুন। নীল নিতুর অভিমানী চোখে কষ্টের ছোঁয়া লাগিয়ে বলে, কথা দিচ্ছি, যতদিন এই নীল শ্বাস নেবে ততদিন প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকবে রূপাঞ্জনার সম্মোহনী চুলের ঘ্রাণ। এই নীল শুধুই নিতুর, কেবলই নিতুর। কি সহজ স্বীকারোক্তি! এতে নিতুর অভিমানের পাহাড়টা যেন ভূমিকম্পর ন্যায় হঠাৎ ধসে পড়ল, মিলিয়ে গেল হাওয়ায়। নিতুর ঠোঁটে খেলে গেল লাজুক হাসি, নির্দ্বিধায় মাথা এলিয়ে দিয়ে নীলের প্রশস্ত বুকে। কথাগুলো ভেবেই মিটি মিটি হাসছে নিতু। ঠিক তখনই পাশে এসে বসে কেউ। আমি দৌড়ে এসে বসলাম নিতুর পাশে। মেয়েটা কি যেন ভাবছে আর মিটি মিটি হাসছে, চোখে মুখে লজ্জার দেখে আমি চট করে বলে ফেললাম, কিরে, আমার ভাইটাকে নিয়ে কি এখন কি দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করেছিস? নিতু কটমট চোখে তাকালো আমার দিকে, আর আমি দাঁত কেলিয়ে হাসলাম। সে হাসি দেখে নিতু হেসে ফেলল। আমি ওর কাঁধে ধাক্কা দিয়ে বললাম, মিস অভিমানী, কাল বুঝি আমার ভাই খুব খাতির যত্নে আপনার মান ভাঙিয়েছে। নিতু অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে, তুই কিভাবে জানিস? আমি ভ্রু কুঁচকে বললাম, মিস প্রেমিকা সাহেবা, আপনার প্রেমিক সাহেব যে আপনার সাথে দেখা করে রাত 1:30, 3টা, 1টায় বাড়ি ফিরে, তখন থাকে। গেটটা খুলে দেয় কে? ভূতে। নিতু এবার লজ্জায় লাল হয়ে যায়, দুহাতে কিল বসায় অড্রির বাহুতে, লাজুক কণ্ঠে রাগ মিশিয়ে বলে, তোরা সবটা বদমাইশ, তোর ভাইয়ের মতোই বাদর তুই। ওর কথায় আমি মিছে রাগ দেখিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন তো বাদর বলবি, অথচ বাদরের প্রেমে পড়েই তুমি পাগল হয়েছ। বলেই দিলাম এক দৌড়ে, আর নিতুর আগে কবে দৌড়ে আসছে আমার পিছু। বিগত 15 মিনিট ধরে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে আরহান। এখন দুপুর 2টা বাজে। গেইটে দারোয়ানটা বুঝি নতুন এসেছে, তাই তো সে বারবার কেমন করে তাকাচ্ছে আরহানের দিকে। সে বোধহয় আরহানকে কোনো বখাটের সাথে মিলানোর চেষ্টায় ব্যস্ত। আরহান এসবে পাত্তা দিল না। সামনে তাকাতেই তার ভ্রু কুঁচকে এলো। সবুজ স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসছে শাকিরা। মেয়েটা এমনিতেই পিচ্ছি, এমন স্কুল ড্রেসে আরহানের কাছে আরো পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। সে আফসোসের সুরে বলল, কবে বড় হবি তুই? কবে বিয়ে হবে, বাসর হবে, কবে বাচ্চা কাচ্চার বাপ হব? সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।